প্রথমে একটা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে মার্জনা চাইছি, কারণ আমি নিজে 7 মিনিট প্রায় লেট করেছি। তবে চেষ্টা করব যাতে ওই 7 মিনিটটা আমাদের ওই দিকে যাতে আপনাদের বাড়তি সময় না নেয়। আর দ্বিতীয়ত যেটা একটু অ্যাকনলেজ করার, আমি আস্তে আস্তে দিকে বলছিলাম যে আমার বোধহয় একটা প্রচ্ছন্ন অহংকার ছিল যে আমার লেট হয় না, সচরাচর উপস্থিতি রয়েছে এটা একটু রেকর্ড জানে যে গত মানে 5-7 বছর কেন 10-12 বছরে কোনোদিন লেট পাইনি, কিন্তু আজকে সেটা হলো এবং সেইটা আমার মধ্যে একটা স্ট্রেস প্রডিউস করলো। তো সেই স্ট্রেসটা যখন আমরা আজকের সেশনের মধ্যে দিয়ে যাব, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে একটা সূত্রে এনে সেই স্ট্রেস, মানে শুধু টাইম ম্যানেজমেন্টের স্ট্রেস নয়, যে কোনো স্ট্রেস কীভাবে সেটা আমাদের কোন জায়গা থেকে কোথায় নিয়ে যায়, আমরা সেটাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারি, সেই জায়গাটায় যদি একটু জীবনের সাথে যোগসূত্রটা আনা যায়। তো সেই মূল টপিকে যাওয়ার আগে আমি একটুখানি একটা মেডিকেল ফিল্ডের মানুষ, তো আমরা না অনেক সময় একটু পালসটা চেক করে নিই যে কে কেমন আছি, কীরকম। তো সেই পালসটা একটু অন্যভাবে একটু আমরা দেখতে চাইছি, কারণ আমার এত বছরের যেটুকু অভিজ্ঞতা সেখান থেকে আমি দেখেছি যে যে কোনো এই ধরনের ওয়ার্কশপ, এই ধরনের মানে আপনাদের এখানকার বলছি না, যে কোনো জায়গায় যে কোনো ওয়ার্কশপে মোটামুটি 4 রকমের পার্টিসিপেন্ট থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেটা আমি আশা করে যাই সেটা হচ্ছে প্রিজনার, বন্দি দশাজনের, মানে উপায় নেই, ম্যান্ডেটারি আসতে হয়। এটা কিন্তু আমাদের সবার অভিজ্ঞতা আছে। এবং আগামীকাল আমি এটা আস্তে আস্তে ভাবছিলাম, আগামীকাল আমার পশ্চিমবঙ্গ পুলিশের সেশন, ওদের সঙ্গে আমি প্রায় কাজ করছি গত 15 বছর ধরে। তো আমি ওদের প্রথম যখন যেতাম আমি দেখতাম তাদের কি মানে অসহায় অবস্থা, যে সেই কাজকর্ম ফেলে ম্যান্ডেটারি ট্রেনিংয়ে পাঠানো হয়েছে, কেউ মানে একদম মানে বাধ্য এরমভাবে বসে আছেন, কারণ মনে হচ্ছে না এরমভাবে না বসলে আবার কি মনে করবেন তারা আবার এরমভাবে বসছেন। তো এই যে বাধ্যতামূলক অবস্থাটা, সেটা আমাদের শরীর মন আমাদের সিগন্যাল দেয়, সেটা হচ্ছে ওই বন্দি দশা। কিন্তু এটা ছাড়াও 2-4 জন একটু অন্য স্টেটে থাকেন আবার অনেক সময়, ওই ভ্যাকেশনার, মানে যারা মনে করেন ঠিক আছে চলো যেতে হবে, ছুটি কাটিয়ে আসি, দেখা যাক যা হয় হবে। তৃতীয় অবস্থাটা থাকে, সেটা হচ্ছে যারা কিন্তু এতটা আবার রিলেক্টেন্ট নন, তারা ভাবেন আমার জীবনের মূল্যবান সময় থেকে আমি এতটা সময় দেবো, 2 দিন 2 ঘন্টা 1 ঘন্টা হাফ ডে যাই হোক, আমি তার বদলে কি পাবো, আমার সেটা কমে যেতে লাগবে। সেই তৃতীয় জায়গাটা, এবং সেটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, মূল্যবান সময় তো সবার, তাহলে সেই মূল্যবান সময় আমি এখানে দিলে তার বদলে হাতে রইল পেন্সিল, খালি হাতে চলে যেতে হবে, সেটাও একটু মুশকিল। তৃতীয় মানে সেটা ভীষণ লস অ্যাকচুয়ালি। আর চতুর্থ যে জায়গাটা, যারা অনেকটা এক্সপ্লোরার বা অ্যাডভেঞ্চারার, যে দেখি কি হয়, দেখা যাক কি হয়, এরপরে কি, আমি তারপরে ওই জায়গাটা বার করে নেবো। হয়তো অনেক সময় এই সংখ্যাটা কম থাকে, কিন্তু থাকে। তো আমি এখন এখানে হেড কাউন্ট করছি না যে কে কোন জায়গায় আছে, কিন্তু আপনারা নিজেরা কিন্তু জানেন, এবং আমি আশা করে নিচ্ছি, মানে আমি ধরে নিচ্ছি, আমার ভুলও হতে পারে, ওই প্রথম কোয়াড্রেন্টটা বেশ বড় হওয়ার কথা। তো আমরা সেই জায়গাটা দিয়েই শুরু করি। প্রথম যেটা দেখবো, সবাই কি কমফোর্টেবলি বসে আছে? আমি একটু আপনাদের রিকোয়েস্ট করবো, যদি একটু হাত থেকে ব্যাগ বা মোবাইল বা যা কিছু থাকে যদি একটু পাশে কোথাও রাখা যায়। প্রথম আপনারা রেডি হতে হতে আমি যেটা বলি যে এইটার আজকে খুব একটা গুরুত্ব নেই, কারণ আমি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবো না। মানে ওটা রাখার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাদের সঙ্গে একটু কিউ দিয়ে দেওয়া। আপনারা ওদিকে তাকাতেও পারেন, নাও তাকাতে পারেন, ইনফ্যাক্ট ওখান থেকে যদি কিছু দরকার হয় আমি পরে দিয়ে দেবো, তবে হয়তো ওটার খুব একটা প্রয়োজন হবে না। ওটা জাস্ট আমাদের একটুখানি ধরতাই দেওয়ার জন্য, যেটা আমরা বলি, সেই জন্য রাখা। তো আসলটা লাগবে হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে হয়তো একটা কাগজ লাগতে পারে, কিন্তু সেটাও এই মুহূর্তে না, একটু পর থেকে। আপাতত আমরা একটু খালি হাতে বসি, কাগজ বা পেন থাকলে একটু পাশে রাখুন, মোবাইলটা বিশেষত, কারণ মোবাইলটা অনেক সময় একটু ডিস্ট্রাক্ট করে।
একটু চেক করে নিই। আমরা একটা হাত নিজেদের বুকের ওপর রাখি, যে কোনো একটা হাত, আরেকটা হাত পেটের ওপর, ঠিক যেভাবে আছি যেরকম ভাবে আছি, কোনো স্পেশাল পজিশন নেওয়ার দরকার নেই। চোখ বুঝতে পারেন নাও বুঝতে পারেন, যেভাবে থাকলে আপনাদের সুবিধে মনে হচ্ছে সেইভাবে, যেমন শ্বাস নিচ্ছেন সেরকমই শ্বাস নিন, কিচ্ছু ব্যতিক্রম করতে হবে না। জাস্ট একটু অবজার্ভ করুন শ্বাসটা নিতে নিতে কোন হাতটা বেশি করে উঠছে, কোন হাতটা বেশি উঠছে, পেটের হাতটা না মুখের হাতটা? পেটের হাতটা। কনফিউশন? পেটের পেটের বা বুকের, যার যেটাই উঠছে কোনো রাইট অ্যান্ড রং নেই, এটা জাস্ট একটা পেটের সব একই সাথে উঠছে। ওকে, বুকের সব দুটো একসাথে একই রকম। আচ্ছা, যার যেটা উঠছে ওটা আপনার ওইখানে একটু নোট করা, মানে লিখতে পারেন নাও লিখতে পারেন, কিন্তু আপনার মনে থাকে না। ঠিক আছে, এখান থেকে আমরা জার্নিটা শুরু করছি। নেক্সট আমরা যেখানটায় যাব, এইটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নেই, যে বড় এই আমি আপনাদের থেকে একটু জেনে নিতে চাই যে এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট, এই শব্দটা নতুন করে তো পরিচয় করার কিছু নেই, এ তো মানে সবচেয়ে ক্লিশে শব্দ বোধহয়। মানে স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, বরং আমি আস্তে আস্তে ওদের বলছিলাম এই স্ট্রেস ম্যানেজ করতে হবে, এটাই অনেক সময় একটা স্ট্রেস। আমার বহু পেশেন্ট আছেন, তারা বছরে 2 বার বিদেশ ভ্রমণে যান, মাসে 3 মাসে একবার শর্ট ট্রিপে যান, প্রায় উইকেন্ডে লং ড্রাইভে যান। এছাড়াও স্ট্রেস ম্যানেজমেন্টে যা যা টেকনিক, ডিপ ব্রিদিং, রিল্যাক্সেশন, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা করেন। তারপরেও যখন তারা মেডিকেল চেক আপে যান, তাদের ফিজিশিয়ান বা ডাক্তার তারা বলেন আপনার ভীষণ স্ট্রেস হচ্ছে, আপনার বডি সিমটম দেখা দিচ্ছে, বার্ন আউট হচ্ছে, একটু কাজ কমান। তো সেইখান থেকে এই প্রশ্নটা উঠেছে, তাহলে স্ট্রেসটা আসছে কোথা থেকে? আর স্ট্রেসটা ম্যানেজ করতে হবে, এটাই কিন্তু তাদের কাছে চাপ। আমাকে প্রথম যে প্রশ্নটা শুনতে হয় তাদের কাছে, স্ট্রেসটা ম্যানেজ করতে পারছি না, এটাই খুব ভয় হচ্ছে, যে এগুলো তো আমাকে করতেই হবে, আমার কাজগুলো তো আমি বাদ দিতে পারবো না, আমার রোলগুলো থেকে তো আমি বেরোতে পারবো না। তাহলে এটা ম্যানেজ করতে হবে, এটা একটা বাড়তি স্ট্রেস, এবং যার জন্যই বন্দি দশা। এই যে আমার উদ্ভট হোক, বোরিং হোক, যে সেশনটার মধ্যে দিয়ে আপনাদের আপাতত আরো ঘন্টা ধরে যেতে হবে। তো এইখানে তার মানে এখানে আমাদের যে জায়গাটা আমাদের মাথায় রাখা, সেটা হচ্ছে স্ট্রেস একটা শুধু উৎস নয়, স্ট্রেস একটা এক্সপেরিয়েন্স, একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে আমরা সবাই কম বা বেশি যাই। এবং এটা যে শুধুমাত্র বাইরের উপর নির্ভর করে এটা আমরা সবাই জানি। একই ওয়ার্কলোড, একজন বেশি স্ট্রেসড, একজন কম স্ট্রেসড, আমরা খুব সহজে ওই অঙ্কটা মিলিয়ে দিই, বলি ওর দক্ষতা বেশি, তাই কি? নট অলওয়েজ। এই যে আজকে আসার পথে আমার স্ট্রেসটা হলো, তার কারণ আমার খালি খালি মনে হচ্ছে আমার লেট হচ্ছে। তো এই লেটটা হচ্ছে, এটার সঙ্গে আমার বা ড্রাইভারের দক্ষতার গল্প নয়, রাস্তাটা জ্যাম আছে। এবার জ্যামতে থাকে সেটাও তো আমরা জানি, ইচ্ছে করলে আরো 8 ঘন্টা আগে বেরোলাম না, কিন্তু তখন এই বেরোলাম না কেন, এই প্রশ্নটাই কিন্তু আমার গিল্ট প্রডিউস করছে। বেশ বেরোনো উচিত ছিল যেই ভাবছি, আবার স্ট্রেস হচ্ছে। তার মানে আমি একটা স্ট্রেস কমাতে গিয়ে আরেকটা স্ট্রেসের মধ্যে গোল গোল করে ঘুরে বেড়াচ্ছি। তাহলে এবার এটার থেকে মুক্তির উপায়টা কি? তার মানে আমাদের এই যে শিফটটা দরকার হবে, কতটা কাজ সেটার উপরে স্ট্রেস না, কিন্তু আমার অভিজ্ঞতাটা কি হচ্ছে, কতটা দূরত্ব আমি আসছি তার উপরে স্ট্রেস হয়। কিন্তু এই যে আমার বারবার মনে হচ্ছে যে প্রথমবার যাচ্ছি, দেরি হচ্ছে, আমাকে তো আপনি ধরেই নেবেন যে ওনার কোনো কথার দাম নেই, এই যে আমার ইমেজটা নষ্ট হবে, এখান থেকে হয়তো আমার স্ট্রেসটার সূত্রপাত। তাহলে স্ট্রেস যেটা দাঁড়াচ্ছে, যে এটা একটা ঘটনা নয়, এটা একটা রেসপন্স। আমার শরীর বা মন একটা রেসপন্স দিচ্ছে, যেই অভিজ্ঞতাটাকে আমরা বলছি স্ট্রেস। এইটার পরটায় যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করি। এবার একটু চোখটা বুঝবো, সব চোখটা বুঝে যেটা করব, কঠিন কোনো কাজ নয়।
আমরা ঠিক 1 মিনিট, আমি ঘড়ি দেখছি, 1 মিনিট বাদে আমি আপনাদের সবাইকে বলবো আমরা কি কি শুনতে পাচ্ছি। চোখ খুলেও করতে পারেন চাইলে, কিন্তু বুঝে করলে একটু সুবিধে হয়। কারণ যদি অসুবিধা হয় চোখ খুলেও করতে পারেন। কি কি শুনতে পাচ্ছি, আমার কানে কি কি শব্দ আমি শুনছি, আমার ভেতরে কি শব্দ আমি শুনছি, সেটাকে একটু নোট করব। আস্তে আস্তে ফিরে আসবো। একটু শেয়ার করেন কি শুনলেন। শাড়ির আওয়াজ আর মাইক। আওয়াজ, কাগজের আওয়াজ, শাড়ির আওয়াজ, পাশের কাশির আওয়াজ, এছাড়া আর কিছু? শ্বাস প্রশ্বাসের আওয়াজ। নিজের নিজের নিজের। আচ্ছা, এই পুরোটাকে যদি আমরা একটু ক্যাটাগরাইজ করি, দেখা যাবে আওয়াজগুলো কিছু বাইরে, ডিস্ট্যান্ট, পাখি যাচ্ছে, ফ্যান চলছে, 3-4 রকম ফ্যান আবার, এবং নানা ধরনের নানা গ্যাজেটসের আওয়াজ। কিছু হয়তো আমাদের যদি মোবাইল অন থাকতো, কারণ হয়তো নোটিফিকেশনের আওয়াজ ঢুকতো, পাশের মানুষের নড়াচড়ার আওয়াজও হতে পারে সেরকম। লাস্টে এসছে কিছু শ্বাস প্রশ্বাসের আওয়াজ, সেটা পাশের জনেরও হতে পারে, অনেক সময় নিজের শ্বাস প্রশ্বাস। তার মানে কি হচ্ছে, আমরা কিছু এক্সটার্নাল আর কিছু ইন্টারনাল সাউন্ড শুনছি। এই ইন্টারনাল আর এক্সটার্নাল সাউন্ড, এটা তো পিওরলি সাউন্ড, কিন্তু এই সাউন্ডের সঙ্গে তাহলে স্ট্রেসের লিঙ্কটা কোথায়? কারণ এখানেও এই একই ধরনের কিছু এক্সটার্নাল আর ইন্টারনাল সাউন্ড আছে, যেটার মধ্যে দিয়ে আমরা যাই। তো এই এক্সটার্নাল আর ইন্টারনাল সাউন্ড বলতে, যে যখন এই পজিশনটা আসে না, যখন আমার পরিস্থিতির থেকে আমার কাছে আমার পরিস্থিতির ডিমান্ড বেশি, চাহিদা বেশি, আমি যতটা এই মুহূর্তে ডেলিভার করতে সক্ষম, আমাকে চাওয়া হচ্ছে তার থেকে বেশি। আচ্ছা, আপনাকে যদি এক্ষুনি বলা হয় আজকের সেশনটা 3টের জায়গায় 5:45 অবধি হবে, চোখটা বড় হয়ে গেছে, তার মানে এইটা এতক্ষণ চলতে থাকবে, আর এইগুলো আমাদের শুনতে হবে বসে বসে। তো এই যে চিন্তাটা, তার মানে আমার এই মুহূর্তে আমি মাইন্ড প্রিপেয়ার করে এসেছি 1.5 থেকে 2 ঘন্টা আমি থাকবো, সেখানে আমার পরবর্তী অনেক কাজ আছে, এবং সেই জায়গায় আমার কাছে চাওয়া হচ্ছে হঠাৎ করে 4 ঘন্টা কি 4.25 ঘন্টা। তার মানে আমার ক্যাপাসিটির তুলনায় আমার কাছে ডিমান্ডটা এই মুহূর্তে বেশি, এবং সেই চিন্তাটা কিন্তু আমার মধ্যে একটা ইমিডিয়েট থট প্রডিউস করছে, ওরে বাবা সে কি অসম্ভব। এই যে শব্দগুলো ভেতরে ভেতরে, মানে এটা আমি আমারটা বলছি, আপনাদের নিশ্চয়ই কিছু না কিছু শব্দ ইনস্ট্যান্ট আসে, সেই শব্দগুলো কিন্তু একটা সিগন্যাল, ওটা কোনো উইকনেস নয়। এবার আমি যদি বলি সে কি আপনাদের এতটুকু কনসেন্ট্রেশন করার ক্ষমতা নেই, আপনারা এত শিক্ষিত বিদগ্ধ মানুষজন 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা পারবেন না, তখন সেটা কিন্তু একটা অ্যাডিশনাল স্ট্রেস হয়ে গেল। মানে আমার এই মুহূর্তের মাইন্ড প্রিপেয়ার করে এনেছে আমাকে এইটার জন্য, আমার পরিস্থিতি যদি আমাকে তার 2 গুণ 3 গুণ 4 গুণ ডিমান্ড করে, তখন আমার বডি মাইন্ড সিগন্যাল দিচ্ছে যে তুমি ভাই একটা খুব ভালো অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছ না। এবং বডি মাইন্ড কিভাবে দিচ্ছে সেটাই আসছে।
সেই সেই পরিস্থিতিটা আমরা অনেকভাবে ম্যানেজ করি, সেটা আমরা পরে যাচ্ছি, কিন্তু ওটা স্ট্রেস ম্যানেজমেন্ট নয়। ওইখানেই আমাদের সমস্যাটা হয়। আমরা যেভাবে ম্যানেজ করি বা কোপ করি ওটাকে বলা হয় কোপিং, বাট দ্যাট ইজ নট ম্যানেজমেন্ট। ম্যানেজ করতে গিয়ে আমরা আবার একটা অ্যাডিশনাল স্ট্রেস দেখে আনি অনেক সময়। তো এই যে বডি মাইন্ড যে সিগন্যালটা দিচ্ছে যে তোমার এখন এইটার মধ্যে যাওয়ার আবার ইচ্ছে নেই বা উপায় নেই, এটা কিন্তু আমাদের কোনো উইকনেস নয়, দুর্বলতা নয়। যে ওনার বলার ক্ষমতা আছে আর আমার শোনার ক্ষমতা নেই, বা আরেকজনের শোনার ক্ষমতা আছে আমি বসে থাকতে পারছি না, এটা উইকনেস নয়, এটা আমার বডি মাইন্ড একটা সিগন্যাল দিচ্ছে আই এম নট প্রিপেয়ার্ড ফর ইট রাইট নাও। তো এবার এখান থেকে আমাদের জার্নিটা শুরু। এইটাই যাওয়ার আগে আপনারা আরেকবার একটা অভিজ্ঞতার মধ্যে যান, এবং এইবার অভিজ্ঞতাটাকে একটু পয়েন্ট করে রাখবেন, নোট করে রাখবেন। কোনো একটা রিসেন্ট ঘটনা, যে কোনো বলতে হবে না, মনে মনে ভাবো, কোনো একটা রিসেন্ট ঘটনা যেটাতে আমার ইনস্ট্যান্ট স্ট্রেস হয়েছিল, এইরকম, এই যে ডক্টর দত্ত বললেন পৌনে 6টা অবধি হবে, হ্যাঁ, এইরকম একটা ঘটনা যেটা শুনেই আমার স্ট্রেস হয়েছিল। যে ঘটনাটা আপনি মনে করতে পারছেন, মনে পড়েছে সবার? ওখানে অ্যানালাইজ করবেন না, জাস্ট মনে করে রাখবেন। এইবার এইখানে দেখুন যে ঘটনাটার কথা বলা হচ্ছে, সেই ঘটনাটা, সেই ধরনের ঘটনাটা যখন ঘটে তখন কি হয় আমাদের মধ্যে কিন্তু ওই যে একটা শব্দ শুরু হলো ওরে বাবা বা সে কিভাবে করবো, ওইটা থেকে কিন্তু আমাদের মনের মধ্যে একটা বক বক চলতে থাকে, আমাদের মন একটা কথা বলতে শুরু করে সেখানে, এটা হলে ওটা কি করে করবো, ওখানে কিভাবে যাব, এটা তো বাকি পড়ে গেছে, তারপরে এইটা ইত্যাদি, বা এটা আমার এখন করার কথা নয়, উনি কেন এটা বললেন, ওনার তো কথা ছিল একটা এসে করবেন কিন্তু শেষ করবেন, এখন হঠাৎ করে 4:30 কেন বলছেন, আমার উপরেই সবসময় এরকম হয়। এই যে নানা রকম, আবার হয়তো এরকমও আসতে পারে যে আমার তো এটা করা উচিত, আমি করতে বাধ্য, এই যে নানা রকম শব্দ ভেতরে তৈরি হচ্ছে, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কজন গেছে? যখন আমাদের একটা স্ট্রেসফুল সিচুয়েশন, আমাদের মধ্যে অনেক রকম চিন্তা তৈরি হয়, মোটামুটি আমরা প্রায় সবাই গিয়েছি কম বেশি। এবার দেখুন এই যে অটোমেটিক থটগুলো আসে, এর মধ্যে অনেক রকম আছে। এক্সপেকটেশন, আমার কাছে চাওয়া হচ্ছে, সেলফ ডাউট, কি করে করবো, পারবো, মুশকিল হয়ে যাবে, শুড, করা না, এটা তো আমার করা উচিত, আমি তো বলেছিলাম যাব বা থাকবো, বাধ্য আমি সেখানে করতে, যদি না করি তাহলে কি হবে, আমি যদি উঠে মাঝপথে চলে যাই উনি কি ভাববেন, আমি যদি ওটা না করি তাহলে ওরা কি করবে। এই যে অনেক রকম পসিবিলিটি তৈরি হচ্ছে, এবং কম্পারিজন, আমি তো চলে গেলাম, ও তো রয়ে গেল, এবার ওর আমার যদি ক্ষতি হয়ে যায়। এটা শুধু ওয়ার্ক প্লেসে নয়, কিন্তু এটা বাড়ির যে কোনো জায়গায় হতে পারে, মানে জীবনের যে কোনো জায়গায় হতে পারে। সেইটা যখন হচ্ছে তখন আমাদের ভেতরে ঠিক ওই একটু আগে আপনারা যেমন শব্দ শুনছিলেন, আমাদের অন্তর্কর্ণ বা অন্তর্মন, মনের মন, সে কিন্তু শব্দ শুনছে। যতক্ষণ না ওই শব্দটা আমাদের কান ফাটিয়ে দিচ্ছে, ডিজের মতো আওয়াজ আসছে, ততক্ষণ অবধি এই শব্দগুলো আমরা শুনতে থাকি এবং তাতে হ্যাবিচুয়েটেড হয়ে যাই, অভ্যস্ত হয়ে যাই। মন তো কত কথা বলতে থাকে সারাক্ষণ, সব কি আর কান দিয়ে চলে? এইভাবে আমরা কোপ করি, আর ওইখান থেকেই আমাদের অন্তর্দ্বন্দ্বের সূত্রপাত হয়, ওইখান দিয়ে আমাদের স্ট্রেসের জার্নি শুরু হলো। তাহলে আমরা করবোটা কি? এই মাইক্রোফোনটা দেওয়া মানে ইদানিং আপনাদের নিশ্চয়ই সবার অভিজ্ঞতা আছে, আগে একটু মাইক টাইপ বাজতো, এখন বেশ ডিজে বাজে, এবং তার ফলে আমাদের মোটামুটি যাদের একটু একটু কান টান আছে তারা কিছু থাকে না, কান মন প্রাণ প্রায় সবই চলে যায়। তো সেইটা কখন, তার আগে অবধি যতক্ষণ অবধি মাইক বাজে আমরা কিন্তু খুব একটা গিয়ে প্রতিবাদ যে খুব করি, সবসময় তা করি না, বাজে, অভ্যাস হয়ে গেছে বাজাটা। যখন ডিজে বাজছে একদম হয়তো শুনতে পাচ্ছি না, তখন হয়তো একটা ফোন করে বলছি বা কিছু করছি। তা আমাদের বডি মাইন্ড ঠিক তাই করে, যতক্ষণ অবধি এই শব্দগুলো শুনতে শুনতে থাকে, এটার সাথে আমরা অ্যাডজাস্ট করতে থাকি অটোমেটিক্যালি, ইচ্ছাকৃত না। আর যতক্ষণ না আমাদের সেই স্ট্রেস দিয়ে বার্ন আউট হয়ে আমাদের শারীরিক বা মানসিক অসুস্থতা তৈরি করে, বা দুটো। মানে যখন নয়েজ ওভারলোড হচ্ছে, এই শব্দগুলোকে রাখার উদ্দেশ্য হচ্ছে শুধু জীবনের সাথে একটু রিলেট করা। এই যে এক্সট্রানিয়াস কগনিটিভ লোড,
আমাদের বিজ্ঞান বলছে যে আমাদের একটা কগনিটিভ লোড থিওরি আছে, মানে লোড মানে তো সবাই জানে ভার, মানে আমাদের যত বেশি ভার হয় তত বেশি কিন্তু আমরা কি হব, ক্লান্ত হব। লাইন আছে না, তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার। তো মনোভার নামাবো কি, মনোভারটা ক্রমশ বাড়ছে। যত আমি একটা স্ট্রেস সম্পর্কে ভাবছি এবং স্ট্রেসটা কি করে ম্যানেজ করবো ভাবছি, অনেক সময় পেরে উঠছি না, তার ফলে আমার ক্রমশ ভার বাড়ছে এবং এই দ্বন্দ্ব বাড়ছে, এবং তত কিন্তু আমার কগনিটিভ ওভারলোড, এটা বিজ্ঞান বলছে যে ওই চিন্তাটা ইটসেলফ একটা লোড, এবং সেটা আমার কর্মক্ষমতা কমিয়ে দেয়। কি করে কমিয়ে দেয়? ঠিক পরীক্ষার আগে মনে করুন আপনারা বা আপনাদের স্টুডেন্টরা অনেক সময় বলে না যে সব জানি কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছি। ডক্টর চ্যাটার্জি, আপনার যে স্টুডেন্টের কথা আমি বলছিলাম তার এই সমস্যাটা, সে বলছে যে সে তার ভীষণ ভালো প্রিপারেশন ছিল, 95% পাওয়ার মতো তার ক্ষমতা ছিল, কিন্তু সে পরীক্ষার হলে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এবং ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার ফলে তার রেজাল্টটা নেমে এসছে 95 থেকে 75-এ। সে এখন ফিজিক্স গ্র্যাজুয়েশন করছে, কিন্তু এটা তার হায়ার সেকেন্ডারির কথা বা কম্পিটিটিভ এক্সামের কথা। ফলে তার আত্মবিশ্বাস এসে থেকেছে তলানিতে, যে তাহলে আমি বোধহয়, তাহলে আমি পারি না, দেখাই তো গেল আমি পারি না। কিন্তু সত্যি কি সে পারে না? পারে না মানে আমাদের যখন আমাদের ওই ওভারলোডটা হয়, ঠিক ওই মিক্সার বা অনেক কিছুতে সার্কিট ব্রেক হয়ে যায় না, দেখবেন ওভারলোড হলে ওয়াশিং মেশিন, মিক্সার বন্ধ হয়ে যায়। তো ব্রেন সেই সময় সার্কিটকে ব্রেক করে দিচ্ছে, আমাদের ব্রেক করে দিচ্ছে সার্ভাইভালের জন্য, যে কারণে মিক্সার গ্রাইন্ডার বন্ধ হয়, তার ওটা নষ্ট হয়ে যাবে। তো সার্কিট ব্রেক করছে মানে আমার সেই সময় ওভারলোড হয়ে আমি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি, এবং ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি মানে ব্রেন তখন সার্ভাইভাল মোডে, সে বাঁচার জন্য করছে। এবার তাহলে সঙ্গে সঙ্গে আবার আমরা একটা লোড চাপিয়ে দিই যে তাহলে বোধহয় আমার ব্রেনটা এত শার্প নয়। ডক্টর চ্যাটার্জি যেটা পারেন, ডক্টর দত্ত সেটা পারেন না মনে রাখতে, তার মানে উনি আমার থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এইটা আমি যেই ভাবছি, আমি কিন্তু কোথাও কোথাও আবার একটা স্ট্রেস নিচ্ছি, তাহলে আপনি পারেন আমি পারি না কেন, উনি ম্যানেজ করতে পারছেন আমি পারছি না কেন। তো সেইখানে যেটা হচ্ছে, এই সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থট প্রসেসটাকে ভারী করে দিচ্ছে, মানে আমাদের ব্যান্ডউইথ যেটা আমাদের প্রসেসিং পাওয়ার, সেটা সব কমিয়ে দিচ্ছে। এগুলো তো গেল সমস্যা। এবার এর থেকে বেরোবো কি করে? এইটায় যাওয়ার আগে আপনাদের ওই অভিজ্ঞতাটা যেটা লিখছেন, কারণ আমরা একটা সরণি তৈরি করছি, একটা রাস্তা, যেটা লিখলেন যে ওই যেখানে আপনাদের একটা স্ট্রেসের মোমেন্ট, এটার সঙ্গে অ্যাড করুন এরকম কোনো মুহূর্ত আপনাদের এসছে যেখানে আপনাদের যে ক্যাপাসিটি, যে কোনো ব্যাপারে, আমি শুধু পড়াশুনো কাজকর্ম বলছি না, যে কোনো কাজের যে ক্যাপাসিটি, সেই অনুযায়ী আমি পারফর্ম করতে পারিনি। আমি একদিন খুব ভালো রান্না করি, সেদিন পুড়িয়ে ফেলেছি, অন্যদিন এই আমার ক্লিক করুন, আমি টাইমে আসি, আজকে 7 মিনিটে হয়েছে কি এরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন কি ওই জিনিসটাই হয়, সেই ঘটনাটাকে, সেই মুহূর্তটাকে একটু নোট করে রাখো, কাজে লাগবে। এই জন্য, কারণ আলটিমেটলি আমরা যেটা বলতে চাইছি বা বলছি, সেটা হচ্ছে স্ট্রেসটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে স্ট্রেসকে যখন আমরা চিনতে পারি না স্ট্রেস বলে, আমরা যেটাকে চিনছি সেটা স্ট্রেসের লক্ষণ, আর যেটা আসলে হচ্ছে সেটা স্ট্রেসের অসুখ। ঠিক যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, কোভিড, ইউটিআই সবেতেই জ্বর হয়, তো জ্বর হলো লক্ষণ, সিমটম। অসুখটা তো জ্বর নয়, অসুখটা হয় ম্যালেরিয়া নয়, টাইফয়েড নয়, কোভিড নয়, ইউটিআই নয়, সব একসঙ্গে। তো আমাদের অসুখটা না চিনলে আমরা ট্রিটমেন্টটা জ্বরের করি না, আমরা ট্রিটমেন্টটা অসুখের করি। তো একই অসুখের একরকম ট্রিটমেন্ট, মাল্টিপল অসুখের তো একই ট্রিটমেন্ট হবে না। তো আমরা সবাইকেই যদি লং ড্রাইভে যাই আর রিল্যাক্সেশন করি, হতেও পারে নাও হতে পারে, আর যখনই হবে না তখন আমরা বলবো এত কিছু করছি তাহলে স্ট্রেস, তখন আমি স্ট্রেস ম্যানেজ করতে পারছি না, আমার ফেলিওর, দ্যাট ইজ অ্যানাদার স্ট্রেস, আবার ওখানে। তো এবার আমরা কি করবো? এইটাই যাওয়ার আগে আরেকটা ম্যাপিং এখনই করে দেখুন, বা ভবিষ্যতে ভাববেন। এই মুহূর্তে আপনাদের শরীরে কারণ কোনো অস্বস্তি, যন্ত্রণা এখন হয়েছে বলছি না, আগে হয়েছে হয়তো, আমাদের অনেকের ঘাড়ে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, হাত স্টিফ হয়ে যায়, পায়ে ব্যথা হয়, হয়তো সেটা কোথাও
ঘাড়, পা, ঘুম পায়, ড্রাউজি লাগে, পিঠে। প্রত্যেকে দেখুন বডি কিন্তু কোথাও না কোথাও একটা সিগন্যাল দিচ্ছে, সেটা শুধু আমার কারণে নয়, আরো অনেক কারণে। এবং বডি বলে দেয় যে তোমার এই জায়গাটা দুর্বল না, এই জায়গাটা দিয়ে তোমার অসুখের প্রতিফলনটা হচ্ছে। এবং এই অসুখ মানে একটা দুর্বলতা নয়, অসুখ মানে এখানে আমার যে ডিসকমফর্টটা, সেই ডিসকমফর্টটা এখান দিয়ে বেরোচ্ছে। তো মনও বলে দেয়, তো প্রথম সিগন্যাল দেয় কিন্তু বডি, যে ঘাড় ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, ঘুম পাচ্ছে বা ঘুম হচ্ছে না, ক্লান্তি লাগছে, ড্রাউজি লাগছে, বা পিওরলি ফিজিক্যাল, পেটে ব্যথা, পেটটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, মুখে রুচি আসছে না। এই মুহূর্তে দেখুন বডিতে প্রত্যেকের কিছু না কিছু, হয়তো কম বা বেশি, কিছু না কিছু ফিলিং আছে, ওই ফিলিংটাকেও একটুখানি নোট করুন। এরপরে এবার একটু ভেবে দেখুন, আমি মাঝে মাঝে আমার ছায়া দিয়ে এটা ঢেকে দিচ্ছি, তার কারণ এইটা আপনাদের খুব একটা লাগবে না, লাগবে যেটা ওখানে লিখছেন লাগবে না, মানে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন করলে আমি এই সাইডটা দেখবো। আচ্ছা, এবার আপনারা দেখুন তিনটে জিনিস ম্যাপ করুন মনে মনে, এবং যেটা লিখবেন ওটা আপনিই দেখবেন, আপনার কাছেই থাকবে। আমরা প্রত্যেকে বহু রকম রোলে থাকি তো, এবং এডুকেটর বা এডুকেশন সিস্টেমের পার্ট হিসেবে আপনারা অনেকের কাছে অথরিটি, মানে আপনাদের স্টুডেন্ট আছে বা আপনারা অনেক স্টুডেন্ট হ্যান্ডেল করেন, বাড়িতেও হয়তো ছোটরা আছে, আবার আপনাদেরও অথরিটি আছে। আমরা প্রত্যেকেই একটা সিস্টেমের মধ্যে রয়েছি, তো সেখানে দেখুন বাড়িতে এবং ওয়ার্ক প্লেসে আপনি নিজে কত রকম রোলের মধ্যে আছেন, কোন রোলগুলো আপনার কাছে প্রাইম। পাশের জনকে বলতে হবে না, কিন্তু আপনি নিজে একটু ম্যাপ করুন, অন্তত দুটো বা তিনটে। কলেজেও হতে পারে, বাইরেও হতে পারে, যে কোনো জায়গায় যে রোলগুলো আমরা নিজেরা প্লে করছি কন্টিনিউয়াস। আবার বলবো, হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায়, এখানে কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা বাড়িতে, পার্সোনাল লাইফে আমরা অনেক রোল প্লে করি, বিভিন্ন ধরনের রোল। তার মধ্যে কতগুলো আপনার কাছে প্রাইম রোল আছে, সেই প্রাইম রোলগুলো কি? অন্তত দু তিনটে, মাল্টিপল হতে পারে, 50টা হতে পারে, 50টা লেখার সময় নেই, সেই জন্য দু তিনটে, যেগুলো আপনার কাছে প্রথমেই মনে হচ্ছে। মাল্টিপল হতে পারে, হতেই পারে, হ্যাঁ, 100বার এক্স্যাক্টলি। আপনি থ্যাংক ইউ, এগিয়ে দিয়েছেন চিন্তাটাকে। আপনার কাছে যে মুহূর্তে আপনি রোলগুলো লিখছেন বা ভাবছেন, আপনারা চা খেতে খেতেই করুন, দরকার হলে লিখবেন না, পরে ম্যাপ করে নেবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই রোলগুলোর প্রত্যেকটা রোল যখনই ভাবছেন, একটা দুটো তিনটে, দেখুন এই রোলগুলোর আপনার কাছ থেকে একটা এক্সপেকটেশন আছে, এবং আপনাদের নিজেদেরও ওই রোলের প্রতি একটা এক্সপেকটেশন আছে। আমি এই জায়গায় আজকে এসেছি একটা রোলে, একটা সেশন ফ্যাসিলিটেট করব, আমার এক্সপেকটেশন নিজের কাছে যে আমি প্রিপেয়ার করে আসবো, কি আমি ঠিক টাইমে পৌঁছবো, কি আমি ঠিক টাইমে শেষ করব, কি আমি এই ব্যাপারগুলো বলবো, এটা আমার নিজের কাছে নিজের প্রত্যাশা। আবার আপনাদেরও আমার কাছে একটা প্রত্যাশা থাকতেই পারে যে উনি এসে 2 ঘন্টায় বোর করবেন না, অন্তত 2 মিনিট একটা কাজের কথা বলবেন, তো একটা মিনিমাম প্রত্যাশা থাকতে পারে। তা আপনার যেটা মিনিমাম প্রত্যাশা, সেটা আমার কাছে ম্যাক্সিমাম প্রত্যাশা হয়ে যেতে পারে। আমি হয়তো বোর করেই অভ্যস্ত, আপনি ইন্টারেস্টিং করতে বললেন, আমার কাছে মনে হলো ওরে বাবা আমি কি করে ইন্টারেস্টিং করবো। তো এই প্রত্যেকটা রোলের প্রত্যাশাগুলো কি একটু দেখুন। আপনি যে রোলগুলো প্লে করেন, আমার নিজের ওই রোলটার কাছে কি প্রত্যাশা, এবং আমি যে রোলটা প্লে করছি, যাদের কাছে প্লে করছি, তাদের প্রত্যাশা আমার কাছে কি। আমার স্টুডেন্ট হতে পারে, আমার বাড়ির লোক
করছে তারা বা আমি নিজের কাছে করছি তার ওজন কি। আমি এই যে এক্সারসাইজটা আপনারা এখন করলেন, আমি বাড়িতে আস্তে আস্তে করছিলাম, আমি দেখছিলাম আমার ব্রিদিং প্যাটার্নটা কি হচ্ছে। তখন আমি দেখছিলাম এই যে আমার প্রত্যাশা আমার কাছে, আপনারা করেছেন কিনা জানি না, টাইমে পৌঁছবো, আমি তো করেছি আমার কাছে, যে 7 মিনিট আমার লেট হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার হার্টবিট বাড়াচ্ছে, আমার নিঃশ্বাস প্রশ্বাসের রেট বাড়িয়ে দিচ্ছে, আমার বডির অক্সিজেনও কমাচ্ছে ডেফিনেটলি, যেহেতু হার্টবিট বাড়ছে। তাহলে আমার রোলের প্রত্যাশা আমার নিজের কাছে বা অন্যের কাছে, সেটা আমার একটা স্ট্রেসের সিগন্যাল দিচ্ছে, কিউ দিচ্ছে। এইবার দেখুন, যেটা আপনি এক্ষুনি বললেন ম্যাডাম, যে আমার কাছে আমার রোলটা প্রায়োরিটি হতে পারে, কিন্তু আমার ভালো লাগছে না, হতেই পারে। তো ভালো লাগুক বা না লাগুক, ভালো না লাগলে আমার মধ্যে এক ধরনের কথা তৈরি হচ্ছে, যে আমি যেটা বললাম যে আমার ভালো লাগছে না, এটাই কথা। আবার আমার ভালো লাগছে কিন্তু আমি ভালো করে করতে পারি না। আমার এক কলিগ প্রায়ই বলে, আমার সবচেয়ে কিসে কষ্ট হয় জানো রশ্মি, আমি না যেভাবে করতে চাই আমি সেভাবে কাজটা করতে পারছি না। আমি ছেলেকে যতটা সময় দিতে চাই আমি দিতে পারছি না। আমার পুরনো বন্ধুদের সঙ্গে আমি মাসে একবার মিট করতে চাই, আমি করতে পারছি না। আমি আমার কাজের জায়গায়, সে অ্যাকাউন্ট্যান্ট, আমি যত মেটিকুলাসলি করতে চাই আমার কাজে ভুল থেকে যাচ্ছে, আমার এটা ভীষণ পীড়া দেয়। সে খুব পারফেকশনিস্ট। তাহলে আমার রোলের প্রত্যাশা আমার কাছে একটা পীড়াদায়ক, এবং সেইখানে আমার সেই জায়গাটায় আমি সেটা মুখে জোরে গলায় বলতে পারছি না, কিন্তু আমার ভেতরে শব্দগুলো থাকছে। এবার আপনারা দেখুন আপনাদের ভেতরে কি কি শব্দ থাকছে, যেটা আমরা চেঁচিয়ে বলতে পারছি না। যে কথাটা আমরা সশব্দে বলতে পারছি না, অন্য শুনবে বলেন, আমি নিজেকেও শোনাচ্ছি না, কিন্তু আমার ভেতরে রয়েছে শব্দটা। সেই শব্দগুলো কি একটুখানি সেটা দরকার হলে নোট করুন। এবং ওই যে রোলগুলো লিখেছেন, কোন রোলটার থেকে আপনার সবচেয়ে বেশি শব্দ তৈরি হচ্ছে ভেতরে, যে কটা রোল লিখেছেন দেখবেন প্রত্যেকটা রোলের প্রত্যাশা আছে। আমার টিচার হিসেবে এক রকম রোল, আমার মা হিসেবে আরেক রকম রোল, আমার কন্যা হিসেবে আরেক রকম রোল, আমার দিদি হিসেবে বা অন্য যে কোনো রোলে আমার বিভিন্ন রোল আছে। সেই রোলের কোন রোলটা আমার উপরে সবচেয়ে চাপ তৈরি করছে, এবং তার জন্য আমার ভেতরে কোন শব্দ তৈরি হচ্ছে, যে শব্দ আমি কিন্তু মুখে বলছি না। ঠিক যেভাবে আপনারা কানে শুনছিলেন, ওই শব্দ কিন্তু ভেতরের মনের কান শুনছে। যতক্ষণ না সেটা ওই ডিজের মতো বাজবে ততক্ষণ আমরা ওটাই অভ্যস্ত হয়ে যাই। এগুলো তো হয়েই থাকে, কারণ এগুলো কমন, এগুলো প্রত্যেকের হয়। কিন্তু কমন মানে সেটা ন্যাচারাল নয়। কিন্তু এই জায়গায় আমাদের আরেকটা ভুল হয়, যেটা কমন সেটা নট নেসেসারিলি ন্যাচারাল। ইফ টিজিং তো খুব কমন আমাদের দেশে, ন্যাচারাল কি? ডিসমেনোরিয়া, পিরিয়ডের সময় বহু মহিলার পেটে ব্যথা হয়, খুব কমন। ন্যাচারাল কি? ন্যাচারাল নয়। তো এখানেও যেটা হচ্ছে আমরা অভ্যস্ত, তার মানে আমাদের কাছে কমন, কিন্তু তার মানে এটা ন্যাচারাল বলা যাবে না। কিন্তু মানে আমার ব্রেন কিন্তু সেটাকে ন্যাচারাল বলে নিচ্ছে না, এবং নিচ্ছে না বলেই এইখানে এটা একটা ব্রেনের খুব মানে ছোট্ট চিত্র। এটা নিয়ে আমরা কোনো ব্রেন সায়েন্স বোঝাচ্ছি না, আমরা যেটা বোঝাতে চাইছি যে দোতলা বাড়ি ধরুন, এই একতলা ডাউনস্টেয়ার, উপরে দোতলা, এখানে একটি অ্যামিগডালা বলে বস্তু থাকে, ওখানে প্রিফ্রন্টাল কর্টেক্স। তো আমরা এই জার্গাল বলে যাব না, আমরা যেটা দেখবো এই নিচের তলা কি করছে, ওপরের তলা কি করছে। ওপরের তলা চিন্তা ভাবনা করে, ডিসিশন নেয়, বুদ্ধি বিবেচনা করে, ভাবে, লজিক দেয়। আর নিচের তলা কি করে? নিচের তলা আবেগপ্রবণ, ভয় পায়, যন্ত্রণা পায়, দুঃখ পায়, অনেক সময় আনন্দও পায়, কিন্তু বেশিরভাগ সময় কোনো রকম আমাদের যখন চাপ হয় আমরা এই নিচের তলার ব্রেন অ্যাক্টিভেটেড হয়ে যায়, মানে একতলা তখন অ্যাক্টিভেটেড। এই যে আমাদের ফোনে ফ্লাইট মোড আছে, দেখেছেন তো? আমরা ফ্লাইট মোডে যখন ফোন রাখি, ফোন আসে, আসবে না তো? ফ্লাইট মোডে আছে, আমরা নিজেরা অনেক সময় ফ্লাইট মোডে চলে যাই না, মনটা, আমি বসে আছি এখানে, আমার মন তো চলে গেছে কোথায়, তো ফ্লাইট মোডে রয়েছে, মানে আমার কথা শোনা যাবে না তখন, কোনো জায়গায় মন। তো ঠিক এটা কিন্তু মন সেখানে শুধু বোর্ড হচ্ছে বলে না, মন ওভারলোডেড হচ্ছে। যখনই ওভারলোডেড হচ্ছে, ব্রেন কি করছে? ব্রেন ওই ঠিক ওই মিক্সার আর ওয়াশিং মেশিনের মতো,
কোপিং মেকানিজম, সার্ভাইভাল মেকানিজম অন হয়ে যাচ্ছে। তো যখন সার্ভাইভাল মেকানিজম অন হয়ে যাচ্ছে মানে নিচের তলার জাগ্রত হয়ে যাচ্ছে, তাহলে আমার ব্রেন এখন কোন মোডে আছে? যখন আমি খুব লোডেড, ডাউনস্টেয়ার মোডে। তো ব্রেন যখন ডাউনস্টেয়ার মোডে, তখন সে রিজলভ করে না, তখন সে রিয়্যাক্ট করে। তো রিয়্যাক্ট আর রেজলিউশনের মধ্যে তফাৎ আছে তো। আমি যদি আপনাকে গিয়ে আচম্বিত একটা ধাক্কা মারি, আপনি কাউন্টার রিয়াকশনে আমার একটা ধাক্কা মারবেন। কিন্তু আমি যদি গিয়ে আপনাকে বলি আমি কিন্তু আপনাকে মারবো, আপনি আমায় উল্টে বলবেন কি জন্য মারবেন? আপনার তো আমায় মারার কথা নয়। মানে যখন আমি ধাক্কাটা মারলাম, আপনার ডাউনস্টেয়ার ব্রেন সেটাই ফিল করলো, সে কাউন্টার রিয়্যাক্ট করলো। আর যখন আমি আপনাকে গিয়ে বললাম আমি মারতে পারি কিন্তু, তখন আপনি আপনাকে গিয়ে ছেড়ে দেবো, পুলিশে ফোন করছি দাঁড়া। তাহলে এই যে ভিআইটিতে এইটা রিজলভ করলো বা রিথিঙ্ক করলো, এটা উপরে ব্রেন করছে। তো ব্রেন দেখানোর উদ্দেশ্য, আমি তো ব্রেন খুলে এনে এখানে পড়বো না, আমি কোন মোডে রয়েছি। আমরা বেশিরভাগ সময় দেখবেন রিঅ্যাক্টিভ মোডে থাকি, ওই ফোনের ফ্লাইট মোডের মতো আমার ব্রেন চলে যাচ্ছে রিঅ্যাক্টিভ মোডে, দ্যান রিজলভিং মোড। আর ম্যানেজমেন্ট মানে হচ্ছে রিজলভ, রিঅ্যাকশন নয়। তো আমরা তো রয়েছি রিঅ্যাক্টিভ মোডে, রিজলভ করবো কি করে? মানে আমরা রয়েছি মানে আমার ব্রেন রয়েছে, আর ব্রেন রয়েছে মানে আমার বডি মাইন্ড রয়েছে। তার সিগন্যাল কি? ওই যে কিছুক্ষণ আগে লিখেছেন দেখুন, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, স্টিফ। ব্রেন তো সিগন্যাল দিয়ে রেখেছে যে তুমি ভাই রিঅ্যাকশন মোডে রয়েছো, রিজলভ ইট। কিন্তু কি করে? এটাও তাই, এটা নতুন কিছু নেই। এটা যেটা বোঝাতে চাইছে যে স্ট্রেস, যেটা আমি একটু আগেই আপনাদের বললাম যে স্ট্রেসটা সমস্যা নয়, বাইরের স্ট্রেসারটাও আসল অসুখটা নয়, ওগুলো সিমটম। সমস্যাটা হচ্ছে আমার কি রিয়াকশন হচ্ছে। আমার ব্রেন যখন চলে যাচ্ছে রিয়াক্টিভ মোডে, আমার বডি মাইন্ড কিন্তু সেই অনুযায়ী ফাংশন করবে। ওটা আমার হাতে নেই। ম্যালেরিয়া হলে আমি বলতে পারবো আমি ডাক্তার, ম্যালেরিয়া সম্পর্কে অনেক জানি, আমার জ্বর আসবে না? সম্ভব? আমার পাণ্ডিত্য কোন কাজে লাগবে সেখানে? জিরো। তো ঠিক একইভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে আমরা 40টা ওয়ার্কশপ করতে পারি, আপনারা 40 বার বোর বলতে পারেন, কিন্তু তাতে স্ট্রেস ম্যানেজ হবে না। ম্যানেজ হবে যে মুহূর্তে আপনার ওই পাথ হয়ে যেটা তৈরি করছেন, ওইটা আপনার রিমোট কন্ট্রোলটা আপনার হাতে চলে আসবে। তখন ম্যানেজ করতে হবে না, তখন অটোমেটিক ম্যানেজড হবে, রিজলভ হবে। কিভাবে? যদি আমরা প্রথমে একটা জিনিস ভেবে নিই, স্ট্রেস কিন্তু, যেটা আমি প্রথমেই বললাম, ওই যে ছেলেটির কথা বললাম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ওটা কিন্তু ওর ক্ষমতা কম নয় বলে। ওর আইকিউ মেপে দেখুন, ইকিউ মেপে দেখুন, ঠিকঠাক আছে, তাহলে ব্ল্যাঙ্ক হলো কেন? সেই মুহূর্তে ওর ওভারলোড হয়েছিল, ওভারলোড হয়েছিল। এবং ওভারলোডের পেছনে যে অভিজ্ঞতা আপনারা যাচ্ছেন, ওরও অনেক রকম চিন্তায় ছিল, যদি না পাই, যদি এটাই না পাই, এই পরীক্ষাটা না পাই, বাবার এতগুলো টাকা নষ্ট হচ্ছে, মা কি বলবে, বাড়িতে কি হবে, বন্ধুরা পেয়ে যাবে, আমি একা হয়ে যাবো, তাহলে আমার এইটা হবে। এই যে পরপর অটোমেটিক থটগুলো এসছে, আমার তো আরো ভালো করে পড়া উচিত ছিল। আমি তো আগে অনেক ফাঁকি দিয়েছি যে অটোমেটিক থট প্রসেস পরপর 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 চলে গেছে, ব্রেন ওভারলোড হয়েছে, সার্কিট ব্রেক হয়েছে। এইটা আমাদের প্রত্যেকটা রোল দেয়, আপনারা মিলিয়ে দেখুন, প্রত্যেকটা রোল যখন আমাদের চাপ দিচ্ছে, আমাদের অটোমেটিক থট তৈরি হচ্ছে। অনেকক্ষণ সবার চা খাওয়া হয়ে গেছে, তখন গল্পটা বললে ভালো ছিল। একটা গল্প, গল্প নয় অ্যাকচুয়ালি একটা অভিজ্ঞতা। আমার একজন কলিগ, তিনিও আপনাদের মধ্যে এডুকেটার, তিনি একটা অদ্ভুত কথা বলেছিলেন যে তিনি স্কুলে পড়ান। তো তিনি স্কুলে সাইকোলজিস্ট, স্কুলে পড়ান, বলছেন যে স্কুলে ঢুকি প্রতিদিন ক্লাসে, ঢোকার সময় একটা অদ্ভুত চাপ অনুভব করি, অথচ তিনি অত্যন্ত দক্ষ টিচার। এমন নয় যিনি পড়াতে পারেন না বা স্টুডেন্টরা ওনাকে পছন্দ করে না, মুখের মধ্যে একটা চাপ অনুভব হয়। ফিরে যখন আসি, রাত্রিরে ঘুম হয়, সবই হয়, কিন্তু চাপটা যায় না। এটা কিরকম যেন অস্বস্তি, অথচ ওনার কাজে কিন্তু কোনো ত্রুটি নেই বা কোনো কমপ্লেন নেই। স্ট্রেসটা, আমি যদি বলি একটা স্ট্রেস রিয়াকশন বলে দিতে পারি কিভাবে হচ্ছে। এক, 2 নম্বর, আমার আরেকজন কলিগ, তিনি ডাক্তার, তিনি অত্যন্ত নামী ডাক্তার, সার্জন, এবং তার প্রচুর মানে যেটাকে বলা হয় একটা পেশেন্ট ফ্রেন্ডলি ডক্টরের যেরকম রেপুটেশন থাকে, সেরকম রেপুটেশন, সেলিব্রিটি। তিনি বলেন যে আমি কাজের মিশন খুব হ্যাপি, কিন্তু আমার খুব স্টাফি লাগে, কিন্তু একটা দমবন্ধ দমবন্ধ লাগে মাঝে মাঝে। জানিস তো, বেরিয়ে যাই, এখানে যাই, ওখানে যাই, ফটোগ্রাফি করি, ওই করি, তাই করি, 1 মাস অন্তর অন্তর চলে যান ঘুরতে, কিন্তু একটা স্টাফি। কারণ আপাত
আত্মদৃষ্টিতে কিন্তু তাদের কোনো রকম দক্ষতার অভাব হয়নি, বা যেটা আমরা প্রথম এতে দেখালাম যে আমার কাছে যা ডিম্যান্ড সেই অনুপাতে আমি পারছি না দিতে, এটা নয়। তারা দুজনেই সার্ভ করছেন, পড়াচ্ছেন বা ডাক্তারি করছেন, তাহলে কি কারণ? এইখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে যেটা এখানে বললাম, ধরুন এই যে আন্ডার থ্রেট মোডে আমি যদি আপনাদের এক্ষুনি একটা সবার কাছে গিয়ে একটা রিভলভার দেখিয়ে বলি যে 6:30 অবধি বসে থাকতেই হবে, নইলে কিন্তু আমি টেরোরিস্ট, আপনাদের মেরে দেবো, তাহলে এই মোডে যেই যাবেন আপনি তো এরম হয়ে যাবেন, সেই গুপি গাইন বাঘাবাইনের সেই গানে যেরকম আমরা নড়তে পারি না, এরকম হয়ে যাবে ব্যাপারটা। তো সেইটা যদি হয়ে যায়, ব্রেন সঙ্গে সঙ্গে থ্রেট মোডে চলে যাচ্ছে। তাহলে থ্রেট মোডে গেলে যে আমার মাইন্ড বডি কাজ করবে না, এটা তো আমরা সবাই জানি। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে? এদের ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে এদের অন্তর মন বলছে যে আমার এই কাজটা ভালো লাগছে না। কেন লাগছে? কিন্তু তারা কিন্তু পড়াচ্ছেন ভালো বা কাজটা করছেন ভালো। কেন ভালো লাগছে না? প্রথম জনের ক্ষেত্রে আমি বলছি, প্রথম জন পরে, মানে এটা অনেকটা যখন আমরা এই রাস্তাটা যখন তাদের তৈরি হয়ে গেছে, তখন দেখা গেছে ওই প্রথম জন যিনি পড়াচ্ছেন ভালো, সব কাজ করছেন ভালো, তিনি বলছেন জানেন তো, বিকেল 4টে বা 5টার কোন একটা টাইমে স্কুলের ঘন্টাটা বাজে, বেল, যে ছুটি। তো ছুটির পরে আমরা বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরেও কিন্তু আমার মাথায় ওই ঘন্টাটা বাজে না। আমি কন্টিনিউয়াস খাতা দেখতে থাকি মনে মনে, আমি কন্টিনিউয়াস পড়াতে থাকি মনে মনে, আমি কন্টিনিউয়াস আমার ওপরে কি এক্সট্রা লোড দেওয়া হলো, কি কন্যাশ্রীর প্রকল্প আরো নতুন করে করতে হবে, আরো কি করতে হবে সেসব ভাবতে হলো, আপনি কি বাড়তি কাজ হচ্ছে, আমার কলিগ আমার সঙ্গে কি প্রবলেম করলো, এই কথাগুলো কিন্তু আমার মনের মধ্যে চলছে। ফলে আমার স্কুলের ছুটির সময় কিন্তু আমার ব্রেনটা কিন্তু ঘন্টা বাজাচ্ছে না, ওই ঘন্টাটা নিয়ে আসছে বাড়িতে। দ্বিতীয় জনের ক্ষেত্রে, যিনি ডাক্তার, তাকে আমি অনেকবার প্রথম দিকে জিজ্ঞেস করেছি তোমার কাজটা করতে কেমন লাগে? ভালো লাগে, এত পেশেন্ট খুশি হচ্ছে, এত আর্ন করছি, এত মানে চারদিকে সম্মান, ভালো লাগে। এক সময় গিয়ে দেখা গেল উনি গাইনোকোলজিস্ট, যে ওনার গাইনি ডিপার্টমেন্টটাই ওনার পছন্দ ছিল না। খুব ভালো স্কোর করেছিলেন, সেখানে পেয়ে গেছেন, এবং গাইনি ডিপার্টমেন্টে মানে গাইনোলজিস্টের একটা বিরাট ডিমান্ড গাইনোকোলজিস্টের, সেই জন্য গেছেন, এবং এতটাই ব্রিলিয়েন্ট, উনি যাতেই যাবেন অ্যানাস্থেসিস্ট হলেও ভালো কাজ করবেন, কিন্তু উনি ওই ডিপার্টমেন্টের যে চিত্র, যে দৃশ্য, কোনোটাই এনজয় করেন না। উনি যেটা এনজয় করছেন সেটা সাকসেস। সাকসেস এনজয় করা আর কাজ এনজয় করা কি এক? হবে না। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, মানে আমার এরা, সারাক্ষণ লোকের কথা শোনো, তোমার ব্রেন ফ্যাগ হয় না? হয় না। তার কারণ হচ্ছে আমার ওটা ভাল লাগে। কিন্তু আবার উনি যে কাজটা করছেন, সারাক্ষণ যদি আমায় ওটা করতে হয়, উনি যে বিজনেসটা করছেন, আমি 2 ঘন্টায় ওই স্টক মার্কেট দেখলে হাঁপিয়ে যাব। মানে সে যদি আমাকে 10 গুণ টাকাও দেয়, আমি কিন্তু ওখানে আমার ক্যাপাসিটি নেই, আমার কম্পিটেন্স নেই সেখানে। তাহলে কিন্তু টাকাটা কি এনজয় করবো না? আমাকে যদি কালকে বলা হয় যে তুমি ভাই যা আর্ন করো কিছুই তো করো না প্রায়, তো এর থেকে 10 গুণ 20 গুণ 30 গুণ করতে পারবে, আমি কি হাত দিয়ে বলতে পারবো যেমন লাগবে না? লাগবে। ওইটা এনজয় করছি, কিন্তু কাজটা নয়। দ্বিতীয় জনের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছিল। তার মানে আমার ভেতরে আবার সেই একটা ডায়ালগ বলছে আমার কাজটা ভালো লাগছে না, যেটা আপনি বললেন, কিন্তু আমার বাইরের ডায়ালগ বলছে আমি ভালোই আছি। তো দুটোর মধ্যে কি হচ্ছে? ঝগড়া হয়ে যাচ্ছে। তো এইবার ধরুন এই চেয়ার দুটো রাখা হচ্ছে এই জন্য, এখানে ধরা যাক 2 জন মানুষ আছেন, আপনাদের মধ্যে কি কেউ সিনিয়র জুনিয়র আছেন নিশ্চয়ই বয়সে। ধরুন একজন সিনিয়র মানুষ, মানে উনি যদি আমাকে এখন একটা কিছু ইনস্ট্রাকশন দেয়, আমি কিন্তু এটা চট করে ফেলে দিতে পারবো না। পারবো কি? পারবো না, কারণ আমার নীতি, আমার চিন্তা, আমার বুদ্ধি সেটা দেবে না, এবং সেটা খারাপ নয়, সেটা কোনো অর্থেই ভিলেন নয়। কিন্তু এবার এমন হতে পারে আমার থেকে একজন জুনিয়র, সে এসে আমাকে কিছু একটা বললো, আমি হয়তো ইগনোর করে চলে গেলাম। তার মানে একজন অথরিটির পাওয়ার বেশি, এখানে একটা পাওয়ার স্ট্রাগল থাকতে পারে, নাও থাকতে পারে। যখন থাকে, কিভাবে থাকে, এটা কিন্তু শুধু অথরিটি ফিগারের সঙ্গে না, আমার নিজের সাথেও হতে পারে। কিভাবে বলছি?
অথরিটি বলতে আমরা সচরাচর কি বুঝি? আপনারা কি বলছেন? অথরিটি কাকে আমরা অথরিটি বলি? মানে বড়, মানে কোনো আনসার চাই না, মানে টেকনিক্যাল আনসার চাই না, একদম অভিজ্ঞতা দিয়ে আমার থেকে বড় আমি কাকে ভাবছি বয়সে ছাড়া? পাওয়ারে আছে। আর হ্যাঁ, ওকে। আর হ্যাঁ, ঈশ্বর ভগবান, এক্সট্রিম পাওয়ার, মানে অমনিপোটেন্ট। আচ্ছা, আর মানে যার হাতে সব, মানে আলটিমেটলি ঘুরে পাওয়ার, ল, এই জায়গাগুলো আসছে। ল মানে একটা নীতিগত দিকও আছে সেখানে হয়তো, বা আইনগত দিক, তাই তো? হ্যাঁ, নাও থাকতে পারে। আপনি কোনটা বলছেন? শুধুই ক্ষমতা, ব্লাইন্ড পাওয়ার। তার মানে আমরা পাওয়ারের কাছে নতজানু হচ্ছি, ইচ্ছা করে বা অনিচ্ছাকৃতভাবে। ভয়ে হতে পারি, ভক্তিতেও হতে পারি। যদি ভয় হই, সেই নতজানু হওয়াটা আমাকে কেমন লাগবে? ফিলিং কি দেবে? নেগেটিভ ফিলিং দেবে। রাইট। এক্স্যাক্টলি, দেয়ার ইজ নো আদার অপশন। তাহলে এই যে নো আদার অপশন, এই অথরিটিটা কে? এটা কিন্তু বাইরের অথরিটি না, এটা আমার ভেতরের অথরিটি বলছে দেয়ার ইজ নো আদার অপশন। আমি এটা শিখেছি। আপনার যে স্টুডেন্টের কথা, আমি একজনের কথা বলছিলাম, তো তার প্রশ্নটা ছিল ভ্যালু কনফ্লিক্ট নিয়ে। সে এই স্ট্রেসের জায়গা থেকেই সে বলছে, আমি এটা আমার মা বাবার কাছে শিখেছি, পরীক্ষায় টুকলি করতে নেই, কিন্তু আমি তো দেখছি আমার চারপাশে সবাই করছে, কিন্তু আমি করছি না, কিন্তু কারণ আমি শিখেছি এটা করতে নেই, এবং সেটা থেকেই আমার চাপ হচ্ছে। তার মানে এই শেখাটা কিন্তু ভিলেন নয়, চাপটা ভিলেন। তার মানে আমার অথরিটি আর আমার অভিজ্ঞতা দুটো আলাদা কথা বলছে। আপনাদের হয়তো মনে হচ্ছে ওনার ক্লাসের মাঝখানে ঘড়ি দেখে উঠে বেরিয়ে যাবো, এটা ঠিক হবে না, কিন্তু আমার মন বলছে আমি চলে যাই, আমার প্রিজনার লাগছে, বদ্ধ লাগছে। কিন্তু আমার মন যেটা বলছে, দূর বাবা, বিরক্ত লাগছে, এটা কি আপনি লাউডলি বলছেন? কেউ তো বলেননি এখনো। লাগছে না, এটা হতে পারে, লাগছে, এটাও হতে পারে। কিন্তু আপনাদের যদি মনে হয় সে কিন্তু লাউডলি বলতে পারছেন আমার ভালো লাগছে না, মনে মনে বলতে পারলে তাও ঠিক আছে, কিন্তু বাইরে তো বলতে পারছি না। আমরা অনেক সময় মনে মনেও বলতে পারি না। ওই যে আপনি যেটা বললেন, আমি তো বাউন্ড টু, আমার নীতি, আমার ভ্যালু আমাকে সেই জায়গায় বাউন্ড টু করে রেখেছে। যে বললাম আই শুড ডু দিস, আই মাস্ট ডু দিস। তো যে মেয়েটির কথা বললাম, অ্যাকাউন্টেন্ট, সে তো ঠিক এই কথাটাই বলছে যে আমার কিন্তু ইচ্ছে করে ওরমভাবে করতে, কারণ আমার ওরমভাবেই কাজ করা উচিত, আমার একজন ভালো মা হওয়া উচিত, আমার একজন ভালো বন্ধু হিসেবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা উচিত। দেখুন, কিন্তু আমি পারছি না, তার মানে আমি অক্ষম, আমি পেরে উঠছি না। এই পেরে না ওঠাটাই তো ওর স্ট্রেস। তাহলে এই পেরে না ওঠার জন্য তাহলে কি আমি বলবো যে সে উইক? সে নিজেকে মনে করছে উইক, কিন্তু এটা কিন্তু উইক নয়। এইখানে কি হচ্ছে, এই অথরিটি অ্যান্ড স্ট্রেস, দেখুন ওইখানে লেখা রয়েছে লস অফ কন্ট্রোল, ফিয়ার অফ কনসিকুয়েন্স, ইন্টারনালাইজড কনসিকুয়েন্স। মানে বাউন্ড টু মানেই আমার হাতে কিন্তু কোনো কন্ট্রোল নেই। সেকেন্ড হচ্ছে, যদি ফিয়ার অফ কনসিকুয়েন্স, আমি যদি এটা না করি তাহলে কি হবে? আমি ওই ছেলেটিকে জিজ্ঞেস করলাম, যদি তুমি পরীক্ষায় টুকলি করতে তাহলে কি হতো? বাবা, তাহলে তো বাড়িতে খুব সাংঘাতিক কাণ্ড হতো, প্রথম বললো। তারপরে আমার নিজের ভীষণ অপরাধ বোধ হতো, যে আমি এতদিন ধরে শেষে আমি পারলাম না, আমাকে টুকে লিখতে হলো। দেখুন, এটা কিন্তু ওর ভেতরের অথরিটি বলছে। বাইরের অথরিটি, মা বাবা কি বলবেন সেটা তো একটা অথরিটি, কিন্তু ভেতরের অথরিটি বলছে যে আমি তাহলে পারলাম না, দেখে লিখতে হচ্ছে আমাকে। তাহলে দেখলাম এখানে, তাহলে এই যে ফিয়ার অফ কনসিকুয়েন্স অ্যান্ড ইন্টারনালাইজড কনসিকুয়েন্স, ওই ভ্যালুটা তো ওর ইন্টারনালাইজড ভ্যালু, ওই নীতিটা, এটা তো আমি জীবনে বড় হয়েছি। আমি যদি আপনাকে একটা ধাক্কা মারি এবং আপনি যদি কনসিকুয়েন্সে আমাকে ধাক্কা না মারতে পারেন, এইটা ভেবে নাই মারতে পারেন যে আমার কালচার এটা না, ওনার কালচার হতে পারে, তাহলে আমার কালচার আমাকে এটা করতে বাধা দিচ্ছে, মানে আমার ইনার অথরিটি কিন্তু আমাকে এখানে আটকে দিল। তাহলে আমার ইনার অথরিটি আটকে দিল, ঠিক আছে, কিন্তু কোনটা আমি বলতে পারলাম যে আমার ব্যথা লাগছে, আমার ভয় করছে, আমার রাগ হচ্ছে, আমার ভালো লাগছে না, এবং আমি এটা চাইছি না। এই কথাগুলো এখানে থেমে গেল। মানে এই দুটো সিটে যদি ধরুন দুটো অথরিটি বসে আছে, একজন ইনার, একজন আউটার, কার পাওয়ার বেশি?
তাই কি থাকে? পাওয়ার তো বেশি, আউটারের হাতে পাওয়ারটা চলে গেছে। ইনার অথরিটি তো বলছে আমার ভালো লাগছে না, কিন্তু ইনার অথরিটি উঠে দাঁড়িয়ে কথা বলতে পারছে কোথায়? তার গলা কিন্তু ওখানে থেমে যাচ্ছে। আমাদের ব্রেন এমনভাবে মেকানিজমটা করে রেখেছে, তাহলে আমাদের এই মেকানিজম একটা চেঞ্জ করার আমাদের স্পেস আছে, স্কোপ আছে। আচ্ছা, অথরিটি, এই যে এই কথাটা আমার মনে হয় খুব জরুরি। অথরিটি কিন্তু প্রবলেম নয়। আমি 7 মিনিট দেরি করলে উনি আমায় 7 দিনের ফাঁসি দেবেন কিনা এটা প্রশ্ন নয়, বা 3 মাসের জেল আমার হবে কিনা। প্রশ্নটা হচ্ছে যে আমি ভাবছি এইভাবে যে উনি আমাকে খারাপ মনে করবেন, তার মানে উনি প্রবলেম না, প্রবলেম হচ্ছে আমার চিন্তাটা। এবং আমার চিন্তাটা কিসের থেকে আসছে? ওনার সঙ্গে আমার প্রথমবার পরিচয় হয়, প্রথম দিন দেখা, কিন্তু আমার অভিজ্ঞতাটা হচ্ছে আমার পুরাতন অথরিটিদের নিয়ে, যারা হয়তো কোনো সময় আমি লেট করেছি বলে কান ধরে বস করিয়ে দাঁড় করিয়ে রেখেছেন ছোটবেলায়, বা আমাকে করেননি অন্য কাউকে করেছেন, বা কিছু একটা থেকে আমার মনে হয়েছে যে আমার লেট করা উচিত নয়। এই লেট করা উচিত নয়, এটা একটা ভ্যালু, এটা খারাপ জিনিস নয়, কিন্তু সেটার থেকে আমার ভেতরের যে চিন্তাটা চাপা পড়ে যাচ্ছে সেইটা হচ্ছে প্রবলেম। তাহলে আমার কোন চিন্তাটা এখানে চাপা পড়লো? যে আমি কিন্তু টাইমেই আসছি, 5 মিনিট লেট হয়েছে, তো এটার জন্য আমি দোষী নয়। এইটা হয়তো আমার ভেতরের চিন্তা, কিন্তু এই চিন্তাটা তো আমি নিজেকে স্পেস দিতে পারছি না।